তো বন্ধুরা, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটির দশম শ্রেণীর প্রথম যে অধ্যায়টা রয়েছে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, এই অধ্যায় সম্পূর্ণটাই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা করে নেব। এবং দেখো, এর পরেও কিন্তু এই অধ্যায় থেকে এখনও তুমি দুটো ক্লাস পাচ্ছ। একটা ক্লাস থাকবে যেখানে এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো আমরা আর একটু ভালো করে ছবিসহ বুঝে নেব। এবং তারপরে আর একটা ক্লাস থাকবে এই অধ্যায়ের ওপরে যত রকমের যে ধরনের এমসিকিউগুলো হতে পারে সেগুলো কিন্তু আমরা করে নেব। ঠিক আছে? তা আজকের এই ক্লাসটা তুমি কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, রাসায়নিক বিক্রিয়া। দাদা, রাসায়নিক বিক্রিয়াটা কি? দেখো, এনসিইআরটি বলছে যে যখন কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে তখন আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। মানে কি দাদা? মানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটলে পরেই আমরা বলবো যে হ্যাঁ, এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে, রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। দাদা, রাসায়নিক পরিবর্তন কি? আমরা ছোটোবেলা থেকেই তো পড়ে আসছি পদার্থের এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া, যেখানে কি সেই পদার্থটা আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না, সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন দেখো, উদাহরণ হিসেবে বলতে পারি যে গ্রীষ্মকালে ঘরের উষ্ণতায় যদি আমরা দুধ রেখে দিই, সেই দুধটা কী হবে, কিছু সময় পরে আমরা দেখব দইতে পরিণত হয়ে যাবে। এবার সেই দইটা কি আর আগের অবস্থায় মানে দুধে কি পরিণত হতে পারবে? পারবে না। তাহলে এটা একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। যেমন লোহার তৈরি তাওয়া, বা বলতে পারো যে কোনো একটা পাত্র যেটা লোহার তৈরি, বা পেরেক, যেটাকে তুমি যদি খোলা বাতাসে রেখে দাও তাহলে সেটা কি হয়ে যাবে? তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা সেটা মরচে ধরে যাবে। এবার এই মরচে ধরে গেলে এবং মরচেটাকে কি তুমি আগের লোহায় পরিণত করতে পারবে? পারবে না। তাহলে এটাও কি ঘটলো? এখানেও কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটলো। আঙুর গেজিয়ে ওঠা, এটাও রাসায়নিক পরিবর্তনের একটা উদাহরণ। খাবার রান্না করা, এটাও একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তেমন আমাদের দেহে খাবার হজম হওয়ার ব্যাপারটা, শ্বাস প্রশ্বাস নেওয়া, এগুলো সবই কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তাহলে আমরা এটাই বুঝলাম দাদা, যেখানেই রাসায়নিক পরিবর্তন ঘটবে সেখানেই রাসায়নিক বিক্রিয়াও ঘটবে। বিষয়টা বোঝা গেল? চলে আসো, এখানে আর কিছু নেই। দেখো, বলছে যে ম্যাগনেসিয়াম ফিতাকে যদি বাতাসে পোড়ানো বা বায়ুতে পোড়ানো হয় তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। একদম ঠিক দাদা। যদি আমরা একটা ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে বাতাসে মানে কি অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা পোড়াই তাহলে আমরা দেখব সাদা ছাই উৎপন্ন হবে। আর সেই ছাইটার নামই হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো, ওরা খুব সুন্দর করে এখানে বলে দিয়েছে যে ম্যাগনেসিয়াম ফিতার টুকরোটি চকচকে সাদা শিখা সহ জ্বলছে এবং সাদা গুঁড়োতে পরিণত হয়েছে। এই গুঁড়োগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়ো। বায়ুর উপস্থিতিতে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এটি তৈরি হয়। ওই যে, তাহলে দেখো, এই এক একটা পয়েন্ট কিন্তু ভালো করে মাথায় রাখবে, কারণ এক একটা লাইনের উপর কিন্তু প্রশ্ন হবে। তুমি তো জানোই যে রেলের পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, এএলপি টেকনিশিয়ান গ্রুপ ডি সায়েন্সের প্রশ্নের জন্য এনসিইআরটির বাইরে একটা প্রশ্নও কিন্তু হবে না। কিন্তু প্রশ্নগুলো হবে এনসিইআরটির বইয়ের একদম লাইন খুঁটিয়ে খুঁটিয়ে ওরা প্রশ্ন তুলবে। যারা ভালো করে বুঝবে না তারা কিন্তু অ্যান্সার করতে পারবে না। দেখো, এখানে এইভাবে একটা প্রশ্ন করে দিতে পারে যে ম্যাগনেসিয়াম ফিতাকে যদি বাতাসে বা অক্সিজেনের উপস্থিতিতে বায়ুতে পোড়ানো হয় তাহলে সেটি ড্যাশ শিখাসহ জ্বলতে থাকে, সাদা শিখাসহ জ্বলতে থাকে এবং সাদা গুঁড়োতে পরিণত হয়, যার নামই হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। বোঝা গেল? দেখো, আচ্ছা দাদা, আমরা কখন বলতে পারবো যে আমরা একটা বিক্রিয়া ঘটালাম, ঘটানোর পরে আমরা বলতে পারবো কখন যে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে? কখন বলতে পারবো? দেখো, যখন অবস্থার পরিবর্তন অথবা বর্ণের পরিবর্তন অথবা গ্যাসের নির্গমন অথবা তাপমাত্রার পরিবর্তন, এগুলোর মধ্যে যে কোনো একটা কাজ যদি হয়, ঠিক আছে, তাহলেই তুমি বুঝে নিবা যে হ্যাঁ, এখানে রাসায়নিক বিক্রিয়াটি ঘটেছে। কেমন মাথায় রাখবা কিন্তু। আচ্ছা, এখানে দেখে নাও যে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া ঘটাই, লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া ঘটালে পরে আমরা কোন গ্যাস পাবো? হাইড্রোজেন গ্যাস পাবো। মাথায় রাখবে। ঠিক আছে? আচ্ছা দেখো, ওই যে রাসায়নিক সমীকরণটা দেখো, এখানে দেখো, ওই যে আমরা পড়েই নিলাম যে ম্যাগনেসিয়ামকে বাতাসের উপস্থিতিতে পোড়ানো হলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ভালো করে বুঝবে। এখানে এই তীর চিহ্নটা দেখতে পাচ্ছ না? এই তীর চিহ্নর একটা মানে আছে। এই তীর চিহ্নর বাঁদিকে যা কিছুই থাকবে সেগুলোকে আমরা বলবো বিক্রিয়ক পদার্থ। কি বললাম? তীর চিহ্নর বাঁদিকে যা কিছুই থাকবে বাঁদিকে সেগুলোই হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আর এই তীর চিহ্নর ডান দিকে যা কিছুই থাকবে তাদেরকে আমরা বলবো বিক্রিয়াজাত পদার্থ।
তাহলে তুমি এখানে খুব সহজে বলতে পারবে যে দাদা ম্যাগনেসিয়াম আর অক্সিজেনকে তোমার হচ্ছে যদি বাতাসে পোড়ানো হয় বা এদের বিক্রিয়া ঘটানোর ফলে যে বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। সিম্পল ব্যাপার, সেটাই কিন্তু এখানে ওরা বিস্তারিতভাবে লিখে দিয়েছে। দেখো, রাসায়নিক সমীকরণের লিখন পদ্ধতি আমরা কি করে লিখবো? কিছুই না দাদা, আমরা যদি এই যে মানে মৌলগুলোর যদি আমরা সংকেত জানি তাহলে পরে অবশ্যই আমরা কি করব, আমরা হচ্ছে এদের সমীকরণটা তৈরি করতে পারবো। তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা ম্যাগনেসিয়ামের সংকেত হচ্ছে Mg, অক্সিজেনের সংকেত হচ্ছে O2, আর হচ্ছে যেটা উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা সংকেত দাদা হচ্ছে MgO। ব্যাস, সিম্পল ব্যাপার। সংকেত এটা এইভাবেই লিখে ফেলতে পারবা, মানে সমীকরণ করে বসিয়ে ফেলতে পারবা নিজেই। এবার এই যে সমীকরণটা তৈরি করলে, তুমি নিজেই সমীকরণটা তৈরি করলে, এই সংকেত মঙ্কেত দিয়ে সমীকরণ তৈরি করলে, এবার এই সমীকরণটাকে সমিত সমীকরণে পরিণত হয়েছে কিনা তাই দেখো। তো দাদা সমিত সমীকরণ মানে কি? সমিত সমীকরণ এটাই বলে যে আমরা ওই পড়ে নিয়েছি নবম শ্রেণীতে যে ভরের নিত্যতা সূত্রের উপর কাজ করে। যেমন কি, রাসায়নিক বিক্রিয়ায় ভরকে যেমন সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। মানে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের মধ্যে উপস্থিত মৌলগুলোর মোট যে ভর থাকবে, বিক্রিয়ক পদার্থের মধ্যেও মৌলগুলোর মোট ভর সমান হতে হবে, তাহলেই সেটা আমরা বলবো সমিত সমীকরণ। বিষয়টা বুঝলাম না? সিম্পলভাবে বুঝে নাও দাদা, এই তো পুরো একটা সমীকরণ। কি কি আছে এর মধ্যে, কি কি মৌল রয়েছে? তুমি বলবা দাদা Mg আছে, বলে তো ম্যাগনেসিয়াম আছে আর O আছে, অক্সিজেন আছে, তাই না? তো দেখো এই যে তীর চিহ্নটাকে তুমি সমান ধরে নিবা, তাই সমান চিহ্নর বা এদিকে এদিকে মানে কি বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থের মধ্যে Mg কটা? একটা Mg, তাই না? অক্সিজেন O কটা? তুমি ওই দেখো O আছে দাদা দুটো। আর তীর চিহ্ন ডান দিকে মানে যেটা বিক্রিয়াজাত পদার্থের মধ্যে Mg কটা? মানে ম্যাগনেসিয়াম আছে, তুমি বলবা দাদা একটা, আর O আছে একটা। তাহলে দাদা আমরা এদিকে দেখলাম মোটমাট পরমাণুর সংখ্যা 1 আর 2 3টে, আর এদিকে মোটমাট দুটো। এটা সমিত সমীকরণ নয়। যদি সমিত সমীকরণ হতো তাহলে এদিকেও 3টে পরমাণু থাকতো, এদিকেও 3টে পরমাণু থাকতো, সব মৌলগুলোর পরমাণু মিলিয়ে। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? সিম্পলভাবে বুঝতে হবে কিন্তু তোমাকে। যেমন এখানে ভালো করে বুঝে নাও, এই যে জিঙ্কের সাথে যদি সালফিউরিক অ্যাসিডের আমরা বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস পাবো। মাথায় রাখো, আমরা একটু আগে দেখে নিয়েছি যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এবং তার সাথে জিঙ্ক সালফেটও পাওয়া যায়। ভালো করে এই সমীকরণটার দিকে একটু লক্ষ্য করো, তুমি নিজেই নিজেই এই রাসায়নিক সমীকরণগুলো সমতা বিধান করতে পারবে। সঙ্গে সঙ্গে এই সমীকরণটা দেখা মাত্রই, দাঁড়াও ভালো করে দেখো, একটু সময় নাও, দেখা মাত্র তুমি বলো Zn মানে জিঙ্ক। এই যে এই তীর মানে তো দাদা আমরা সমান চিহ্ন ধরে নেব, সমান সমান ধরে নিলাম, অসুবিধা নেই দাদা। এই যে জিঙ্ক, জিঙ্ক এ পাশে কটা আছে? এই পাশে মানে এই দিকে বিক্রিয়ক পদার্থের মধ্যে জিঙ্ক কটা? একটা। কটা? একটা। আচ্ছা দাদা এইচ, এইচ মানে হাইড্রোজেন, তুমি দেখো কটা আছে? দুটো। এইচ আছে দুটো, বেশ ভালো কথা। এস সালফার, এস আছে দাদা একটা, এই তো একটা। আর ও আছে দাদা চারটে, ব্যাস ভালো কথা। এদিকে টোটাল দেখতে হবে না, তুমি দেখে নিলে এই কটা আছে। আচ্ছা ডান দিকে দেখো, এই দিকটায় ঠিক আছে কি কি আছে? জিঙ্ক কটা আছে দাদা? একটাই আছে, একটু দেখে নাও ঠিক আছে। আর এস আছে কটা? এস আছে দাদা একটা, সালফারও একটা, ও আছে দাদা চারটে, এইচ আছে দাদা দুটো। মানে এদিকেও যা আছে এদিকেও যা আছে এদিকেও তাই আছে, আর মাঝখানে সমান চিহ্ন ধরে নিয়েছিলাম তীরটাকে, তার মানে এটা একটা সমিত সমীকরণ। দুদিকেই যদি সমান সংখ্যক পরমাণুর সংখ্যা যদি সমান থাকে সব মিলিয়ে, বা বলতে পারো যে হচ্ছে যে পরমাণুটা নিচ্ছ তার, বা যে মৌলটা নিচ্ছ তার পরমাণু এই পাশেও যায় এই পাশেও তাই, তাহলে পরে হ্যাঁ এটা একটা সমিত সমীকরণ। দাদা বুঝলাম না, বুঝতে তোমাকে হবেই, বুঝতে তোমাকে হবেই, আমি রয়েছি তো। দেখো এই যে তোমাকে একটা রাসায়নিক সমীকরণ দিয়েছে, এটাকে সমিত সমীকরণে পরিণত করতে বলেছে। সঙ্গে সঙ্গে তুমি কিভাবে সমিত সমীকরণে পরিণত করবা? তুমি দেখবা এই সমীকরণের মধ্যে কোন জিনিসটা সব থেকে, মানে কোন মৌলটা সব থেকে বেশি রয়েছে। তুমি বলবা দাদা সে যে পাশেই থাক, ডান দিক বাঁ দিক যেদিকে থাক, তুমি দেখো দাদা ও আছে এ পাশে চারখানা, কিন্তু ও এ পাশে একখানা, চার বানাও। ওকে চার বানাও, আর এই ওকে চার বানাতে গেলে তুমি এই ওর নিচে চার লিখতে পারবা না কোনো সময়। তোমাকে এই যে যৌগটা, পুরো যে যৌগটা জল H2O, এর আগে এখানেও চার লিখতে পারবা না, এখানেও লিখতে পারবা না, বা এখানেও বড় করেও হোক লিখতে পারবা না। কি বললাম বুঝতে পেরেছো? চার যদি বানাতে হয় তোমাকে এই সামনে পুরো যে যৌগটা তার আগে চার লিখতে হবে।
বিষয়টা বোঝা গেল? তাহলে পরে তুমি সঙ্গে সঙ্গে বলছো দাদা এই O4 আর এদিকে কি ছিল, Fe3 ছিল দাদা, O4 এপাশেও O4, এগুলো সব গুণ সম্পর্কে রয়েছে, সিম্পলভাবে বোঝো। কিন্তু দাদা তাহলে তো একটা জিনিস তো গোলমাল হয়ে গেল, এখানে এইচ তো দাদা এখানে দুটো, আর এই 4 দুগুণি 8 গুণ সম্পর্কে তুমি বললে সবই, তাহলে 4 দুগুণি 8টা হয়ে গেল, কিন্তু এখানে এইচ তো দাদা দুটো, দুটো 4টে বানিয়ে নাও, কোনো অসুবিধা নেই। H2 এর আগে যদি তুমি 4 বসিয়ে দাও তাহলে 4 দুগুণি 8টা, এইচও এখানে 8টা হয়ে গেল, সিম্পল ব্যাপার। দাদা এখানে এফি তো একটা, মানে এফি ফেরাস মানে লোহা আর কি, আয়রন বলতে পারি, এটা দাদা 3টে রয়েছে, কিন্তু এ পাশে দাদা দেখছি একটাই রয়েছে, এই যে একটাই রয়েছে, 3 বানাতে হবে। তাহলে এখানে আমরা 3 বসাবো, কোনো দিন হবে না, সেটাও হবে, সঠিক হবে না। তাহলে 3টা কোথায় বসাবো, এই সামনে বসাবো 3। এই হয়ে গেল, আমরা সমিত সমীকরণে পরিণত করে ফেললাম। হয়তো অনেকে বুঝলে, অনেকে বুঝলে না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি হচ্ছে এর পরের মানে কি বলবো, যে পরের যে ক্লাসটা রয়েছে না, যেখানে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখবো, সেখানে আরও ভালোভাবে বুঝে নেব। দেখো আরেকটু বলে দিই, যেমন এখানে দেখো সঙ্গে সঙ্গে তুমি দেখছো ও এখানে 4টে রয়েছে, কিন্তু এখানে একটা, তাহলে এর আগে তুমি 4 বসাবা, কারণ এই যে এইচ আর ওর মাঝখানে 4 বসাতে পারো না, কারণ পুরোটা একটা যৌগ, ঠিক আছে। তাহলে এখানে O4, এপাশে O4, আর তীর চিহ্নকে আমরা সমান ধরে নিয়েছি, সমান মানে কি দুদিকে সমান বোঝায়, তাই না। এবার এইচ তাহলে এখানে 4 দুগুণি 8টা হয়ে গেল, আর এখানে এইচ দুটো, তাহলে এখানেও 4 লিখতে হবে, তাহলে 4 দুগুণি 8টা হয়ে যাচ্ছে। ফেরাস এখানে 3টে রয়েছে, এখানে ফেরাস একটা রয়েছে, 3 বসালাম, হয়ে গেল 3টে, সিম্পল ব্যাপার, কিচ্ছু না, প্র্যাকটিস করতে করতে একদম ইজি হয়ে যাবে তোমার কাছে। সেইগুলোই এখানে ওরা সমিত সমীকরণে পরিণত করে এখানে বলেছে, ঠিক আছে। আর এখানে থেকে তেমন কিছু তোমাকে দেখতে হবে না। চলো চলে আসি পরের পয়েন্টে। এখানে দেখো এই পয়েন্টটা একটু মাথায় রাখবা, যে হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতা। দেখো 1 মিনিট, রাসা রাসায়নিক সমীকরণের সমতা বিধান করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয় তাকে হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। রাসায়নিক সমীকরণের সমতা বিধান করার জন্য হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এই যে বিক্রিয়ায় যে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থকে আমরা মানে আর কি এক একটা যেটা আর কি একটা প্রতীক বা চিহ্ন রয়েছে, যেমন দেখো, যেমন যেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকবে যে মৌল বা যৌগটা, সেটাকে আমরা জি চিহ্ন দ্বারা প্রকাশ করব। আর যেটা তরল অবস্থায় রয়েছে তাটাকে এল দিয়ে প্রকাশ করব, যেটা জলীয় দ্রবণে রয়েছে সেটা হচ্ছে একিউ চিহ্ন দ্বারা প্রকাশ করব, যেটা কঠিন অবস্থায় রয়েছে সেটাকে এস চিহ্ন দ্বারা প্রকাশ করব, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। আচ্ছা এখানে দেখো, দেখো কার্বন মনোক্সাইড সিও বলে, তো কার্বন মনোক্সাইডের সাথে যদি হাইড্রোজেন গ্যাসের আমরা একটা বিক্রিয়া ঘটাই, তাহলে পরে সেটা হচ্ছে সেখানে 340 ATM বলে, তো অ্যাটমসফিয়ার মানে 340 বায়ুমণ্ডলীয় চাপে সেটা কি উৎপন্ন হবে, CH3OH অর্থাৎ মিথানল উৎপন্ন হবে, মাথায় রাখবে। কি বললাম, কার্বন মনোক্সাইডের সাথে যদি আমরা হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া ঘটাই এবং 340 ATM মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যদি দিই, তাহলে সেক্ষেত্রে CH3OH অর্থাৎ মিথানল উৎপন্ন হবে, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও আর একটা পয়েন্ট, যেমন ওই যে আমরা পড়েই নিয়েছি যে সালোক সংশ্লেষের যে রাসায়নিক সমীকরণটা, যেমন 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 12 অণু জল হচ্ছে যোগ করে সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে গাছের পাতায় কী করে, খাদ্য তৈরি করে, যেখানে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, 6 অণু মানে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং 6 অণু জল উৎপন্ন হয়, তাই না। এটা কিন্তু পড়ে নিয়েছো অবশ্য, দেখে নিবা। এবার চলে আসি, দেখো রাসায়নিক সমীকরণের বিভিন্ন তোমার হচ্ছে প্রকারভেদ, মানে কোন বিক্রিয়াকে আর কি কী বলে সেই বিষয়টা আমরা একটু দেখে নেব। সবার প্রথমে দেখে নেব সংযোজন বিক্রিয়া। দাদা সংযোজন বিক্রিয়াটা কি, সিম্পল ব্যাপার। সংযোজন বিক্রিয়া মানে এমন বিক্রিয়া যেখানে দুটো বা তার বেশি বিক্রিয়ক পদার্থ, দুটো বা তার বেশি বিক্রিয়ক পদার্থ থেকে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, সেটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। এই দেখো ক্যালসিয়াম অক্সাইড আর ওদিকে জল রয়েছে, তাহলে দুটো বিক্রিয়ক পদার্থ। আমরা তো জানি দাদা তীর চিহ্নর বাঁ দিকে থাকে বিক্রিয়ক পদার্থ, তীর চিহ্নর ডান দিকে থাকে বিক্রিয়াজাত পদার্থ, তাই না। সঙ্গে সঙ্গে বলবা যে যে সংযোজন বিক্রিয়া হলো এমন একটা বিক্রিয়া যেখানে দুটো বা তার বেশি বিক্রিয়ক পদার্থ মিলে একটা মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে, সেটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। যেমন যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ কলিচুন উৎপন্ন হচ্ছে, এটা একটা সংযোজন বিক্রিয়া উদাহরণ, মাথায় রাখবা কিন্তু মানে এক একটা পয়েন্ট। কলিচুনের সংকেত হচ্ছে CaOH হোল 2 বা হোল স্কোয়ার আমরা বলতে পারি, ঠিক আছে।
চলে আসি সংযোজন বিক্রিয়া বুঝে গেলে এখানে একটা পয়েন্ট, 1 মিনিট দেখে নাও। হ্যাঁ, এই যে হচ্ছে মার্বেলের রাসায়নিক সংকেতটা দেখে নাও, মার্বেলকে আমরা বলি চুনাপাথর বলে থাকি CO3, ঠিক আছে? এই সংকেতটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, তারপরে দেখো এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের গ্যাসের কি বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম কার্বনেট, যাকে ওই যে আমরা বললাম না যে হচ্ছে চুনা পাথর বলে থাকি আর কি, ঠিক আছে? চুনা পাথর এবং তার সাথে জল পাবো, কিন্তু এক্ষেত্রে তাপও উৎপন্ন হবে, ঠিক আছে? মাথায় রাখবা। আর কিছু সংযোজন বিক্রিয়া উদাহরণ দেখে নাও, যেমন কয়লার দহন, এই যে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, মানে দুখানা মিলে একটা তৈরি হওয়া, সেটাই সংযোজন। দুখানা মিলে যোগ করে একটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে সংযোজন। যেমন হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিলে জল তৈরি হচ্ছে। সিম্পল ব্যাপার, খুব সহজেই বুঝে নিতে পারবা। আচ্ছা, তারপরে দেখো চলে আসি হচ্ছে এখানে দেখে নিও যে যেটা আমি বললাম, যে সকল বিক্রিয়ায় দুই বা তার বেশি পদার্থ পরস্পর মিলিত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, সেই সকল বিক্রিয়াকেই সংযোজন বিক্রিয়া বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে সকল বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার পাশাপাশি তাপও উৎপন্ন হচ্ছে, তাদেরকে তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়া বলবো। যেমন প্রাকৃতিক গ্যাসের দহন, যেমন প্রাকৃতিক গ্যাস কি মিথেন, একটা প্রাকৃতিক গ্যাস। অক্সিজেনের উপস্থিতিতে এসে কি হয়ে যায়, আগুন ধরে যায়, আর আগুন ধরলে পরে সেখানে কি তাপ উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং জলও উৎপন্ন হবে। তাহলে প্রাকৃতিক গ্যাসের দহন একটি তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। তার সাথে দেখে নাও শোষণ একটি তাপ উৎপাদক বিক্রিয়া উদাহরণ, ঠিক আছে? মাথায় রাখবা। এই যে যেমন আমরা কি গ্লুকোজ এবং অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে, তাই না? দেখে নিবা। তার সাথে দেখো শাকসবজির পচনের ফলে যে জৈব সার তৈরি হয়, সেটাও একটি তাপ উৎপাদক বিক্রিয়া উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় দিয়ে দেবে নিম্নলিখিত কোনটি তাপ উৎপাদক বিক্রিয়ার উদাহরণ নয়। অপশানে দিয়ে দিল প্রাকৃতিক গ্যাসের দহন, শোষণ, শাকসবজির পচনের ফলে জৈব সার উৎপন্ন হয় সেটা, নাকি আর একটা দিয়ে দিল হচ্ছে তোমার কয়লার দহন, কোনটা? ঠিক আছে, এগুলো কিন্তু সবই মাথায় রাখবা। কয়লার দহনও কিন্তু তাপ উৎপাদক বিক্রিয়া উদাহরণ, মানে অন্য আরেকটা কিছু দিয়ে দিল, বিষয়টা বুঝতে পারছো? চলো, আচ্ছা এখান থেকে দেখে নাও। চলে আসি এবার আমরা বিয়োজন বিক্রিয়াটা কি, একদম তার বিপরীত। আমরা যে দেখলাম না সংযোজন বিক্রিয়া, ঠিক তার বিপরীত। সংযোজন বিক্রিয়া আমরা দেখেছিলাম দাদা, ওই দুটো মিলে একটা তৈরি হচ্ছে, আর বিয়োজনে ঠিক তার বিপরীতে, একটা ভেঙে গিয়ে দুটো বা তার বেশি উৎপন্ন হচ্ছে। মানে একটা ভেঙে গিয়ে মানে কি, তীর চিহ্নর বাঁ দিকে থাকে বিক্রিয়ক পদার্থ, মানে একটা বিক্রিয়ক পদার্থ ভেঙে গিয়ে অনেকগুলো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, সেইটাই হচ্ছে বিয়োজন বিক্রিয়া আমরা বলে থাকি। যেমন ফেরাস সালফেটকে তাপ দিলে পরে ফেরাস অক্সাইড, তার সাথে সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড আমরা পাবো। আর এখানে কিন্তু দেখো এই যে সালফার ডাই অক্সাইডের জন্য কিন্তু সবুজ বর্ণের আর কি একটা ধোঁয়া উৎপন্ন হবে, মাথায় রাখবা। কি বললাম, ফেরাস সালফেটকে যদি আমরা তাপ দিই, তাহলে ফেরাস অক্সাইড উৎপন্ন হবে, তার সাথে সালফার ডাই অক্সাইড মানে সবুজ বর্ণের ধোঁয়া সহ সালফার ডাই অক্সাইড আর সালফার ট্রাই অক্সাইড কিন্তু উৎপন্ন হবে, ঠিক আছে? এখানে কিন্তু এগুলো মাথায় রাখবা। আর এখানে দেখো এই বিয়োজন বিক্রিয়া ঘটানোর জন্য কিন্তু আমাদের তাপ, নাহলে রাসায়নিক শক্তি, এগুলো কিন্তু প্রয়োজন হবে। হয় তাপ দিতে হবে তোমাকে, ঠিক আছে, নাহলে কোনো শক্তি খাটাতে হবে, ঠিক আছে, নয় তড়িৎ শক্তি খাটাতে হবে, কিছু না কিছু খাটাতেই হবে, তবেই কিন্তু বিয়োজন বিক্রিয়াটা ঘটবে। যেমন দেখো এই যে চুনা পাথর, এই যে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, চুনা পাথরকে যদি আমরা তাপ দিই, তাহলে পরে কি উৎপন্ন হবে, পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। দেখো একটা ভেঙে গিয়ে দুটো উৎপন্ন হচ্ছে, তাহলে এটা কিন্তু বিয়োজন বিক্রিয়া উদাহরণ। খুব সহজেই কিন্তু তুমি মাথায় রাখতে হবে। যেমন দেখো লেড নাইট্রেট, এখানে এই দেখো এই যে লেড নাইট্রেট একটা যৌগ, যেই না তাপ পেল অমনি রাসায়নিক বিক্রিয়া ঘটে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো। আর এখানে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে না, সেটা হচ্ছে বাদামি বর্ণের, ঠিক আছে, মাথায় রাখবা কিন্তু। তারপরে দেখো জলের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ, এটাও কিন্তু একটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ, মাথায় রাখবা, ঠিক আছে? আর তেমন কিছু নেই। তারপরে আরও কিছু উদাহরণ তুমি দেখে নাও, যেমন সিলভার ক্লোরাইডকে সূর্যালোকের উপস্থিতিতে তোমার হচ্ছে কি হয়, আনলে পরে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সিলভার আর ক্লোরিন গ্যাসে আর কি পরিণত হয়ে যায়। এটাও কিন্তু আমরা বলতে পারি দাদা, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। কারণ এখানেও কি ঘটছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা বিক্রিয়ক পদার্থটা ভেঙে দুই বা তার বেশি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, তাই না?
চলো, আচ্ছা দেখো, মাথায় রাখবা সিলভার ব্রোমাইড সূর্যালোকের উপস্থিতিতে এসে সিলভার আর ব্রোমিন গ্যাসে উৎপন্ন হচ্ছে। আর এই যে সিলভার ব্রোমাইড কিন্তু সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। ভালো পয়েন্ট, মাথায় রাখবা, সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। আর দেখো এই যে আমরা বললাম না যে বিয়োজন বিক্রিয়ায় মানে বিক্রিয়ক পদার্থগুলোকে ভাঙার জন্য তাপ, আলো বা তড়িৎ শক্তির প্রয়োজন হয়, মাথায় রাখবা। আর যে সকল বিক্রিয়ায় শক্তি শোষিত হয় তাকে তাপ শোষক বা তাপগ্রাহী বিক্রিয়া বলে। তাপ শোষক বা তাপগ্রাহী কি, যেখানে শক্তি কী হয়, শোষিত হচ্ছে, সেটাই হচ্ছে গ্রাহী, গ্রহণ করছে, শোষিত হচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? চলে আসি প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, 1 মিনিট। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝায়? দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া মানে তুমি বলতে পারো, এখানে দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া মানে বলতে পারো যে এমন একটা বিক্রিয়া যেখানে কি হচ্ছে, যেখানে হচ্ছে তোমার যে যে মানে বেশি, যেটা হচ্ছে বেশি সক্রিয় মৌল, সেই মৌলটা কম সক্রিয় মৌলকে সরিয়ে দেয় আর কি, সরিয়ে দিয়ে তার আয়নটাকে নিয়ে নেয়। ঠিক আছে, সেইটাই হচ্ছে আর কি আমরা বলতে পারি যে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন দেখো এই যে এই বিক্রিয়াতে কি হচ্ছে, দেখো এই যে ফেরাস, যাকে আমরা কি বলি, আয়রনও বলি কিন্তু, ঠিক আছে, এফি মানে ফেরাসও হয়, আয়রনও হয়। তো দেখো এই যে ফেরাসের সাথে যদি আমরা কপার সালফেটের বিক্রিয়া ঘটাই, তাহলে উৎপন্ন হবে ফেরাস সালফেট, আর কপারটা পৃথক হয়ে যাবে। দেখো এই সালফেটটা কিন্তু এই যে এসও ফোর সালফেটটা কিন্তু কপারের সাথে ছিল বিক্রিয়া ঘটানোর আগে পর্যন্ত, ঠিক আছে। কিন্তু কিন্তু এই যে কপারের থেকে লোহা কিন্তু অধিক সক্রিয়, সেই জন্য এই ফেরাস কী করলো, একে হাটিয়ে দিয়ে এর আর কি আমরা বলবো এর যৌগটাকে নিয়ে নিল, ঠিক আছে, এই সালফারকে নিয়ে উৎপন্ন হলো আয়রন সালফেট, আর কপার একা পৃথক হয়ে গেল। তাহলে এটা কিন্তু একটা তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ। বিষয়টা বুঝতে পারলে? আবার বলছি, শুনে নাও। প্রতিস্থাপন বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যেখানে হচ্ছে যে মৌলগুলো রয়েছে, যে বিক্রিয়া, এই যে বিক্রিয়ক পদার্থের মধ্যে যে মৌলগুলো রয়েছে, এবার সেই মৌলগুলোর মধ্যে যে মৌলটা সবথেকে বেশি সক্রিয়, সেই মৌলটা কি করে, যেটা কম সক্রিয় তার কাছ থেকে যে আয়নটা রয়েছে সেটা ছিনিয়ে নিয়ে নেয়, ঠিক আছে, নিয়ে নেয় আর তাকে পৃথক করে দেয়। সেটাই হচ্ছে আর কি তুমি বলতে পারো যে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো আমি একটু মানে খাস বাংলায় বলছি, সায়েন্সের ভাষায় অন্যরকম, মেন জিনিসটা কি তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, তুমি বুঝতে পারলে পরেই হয়ে গেল, আর কিচ্ছু জানতে হবে না তোমাকে। এগুলো কিন্তু মাথায় রাখবা। যেমন দেখো, জিঙ্কের সাথে যদি আমরা কপার সালফেটের বিক্রিয়া করি, কি উৎপন্ন হবে, জিঙ্ক সালফেট আর কপার উৎপন্ন হবে। এইটুকু জানতে পারলে তুমি এটুকু নিজেই বানাতে পারবা। দেখো, লেডের সাথে যদি কপার ক্লোরাইডের বিক্রিয়া করি, তাহলে লেড ক্লোরাইড আর তোমার হচ্ছে কপার উৎপন্নের পরীক্ষায় এমনই দেবে, যে বলবে যে লেডের সাথে যদি কপার ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে তোমার হচ্ছে কি উৎপন্ন হবে। তখন তুমি বলবা, বা এমন বলে দেবে যে নিম্নলিখিত কোন যৌগটি উৎপন্ন হবে, সহজ অপশনে এটা থাকবে লেড ক্লোরাইড, তখন তুমি এটা উৎপন্ন মানে অ্যান্সার করবা লেড ক্লোরাইড উৎপন্ন হবে। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, এখানে ওরা বলেই দিচ্ছে, দেখো এই দেখো, জিঙ্ক এবং লেড কপার থেকে অধিক সক্রিয়, সেই জন্যই তো কপারকে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে তার যৌগটাকে সে নিজের করে নিচ্ছে। আচ্ছা, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা 1 মিনিট, এর আগে আমি একটু ভুল মানে একটা জিনিস বলবো বলে বলা হয়নি। দেখো, সবার প্রথমে কি ছিল, সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া আর একটা নাম আছে সংমিশ্রণ বিক্রিয়া, মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম তোমার হচ্ছে বিয়োজন বিক্রিয়াকে কিন্তু পচনও বলে, এটা মাথায় রাখবা। প্রতিস্থাপন বিক্রিয়াকে কিন্তু স্থানচ্যুত বিক্রিয়া বলা হয়, ঠিক আছে। আর দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া বা অধক্ষেপণ বিক্রিয়াও কিন্তু বলা হয়ে থাকে। এই যে এক্সট্রা নামগুলো না, মানে একই জিনিসের 2-3টে করে নাম, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবা। অপশনে কিন্তু তোমার আর কি, ধরো দ্বি প্রতিস্থাপন না দিয়ে দিয়ে দিল তোমার হচ্ছে দ্বৈত স্থানচ্যুত প্রতিক্রিয়া, তখন অনেকে হয়তো বুঝতে পারবে না। এগুলো কিন্তু আমি তোমাদের যে এরপরে যে ক্লাসটা করাবো সেখানে আমি বলে দেবো, ঠিক আছে। দেখো, দ্বি প্রতিস্থাপন, দাদা, দুটো আয়নের বিনিময়, এ ওর আয়ন নিয়ে নেবে, ও এর আয়ন নিয়ে নেবে, সেটাই হচ্ছে দ্বি প্রতিস্থাপন, সিম্পল ব্যাপার। এই যে দাদা, তীর চিহ্নর বাঁদিকে থাকে কি, বিক্রিয়ক পদার্থ, আর ডান দিকে বিক্রিয়া যেটা উৎপন্ন হয়েছে সেটা। আচ্ছা, আগে কী ছিল, আগে সোডিয়াম সে সালফেট নিয়ে এসেছিল, আর বেরিলিয়াম সে ক্লোরাইড নিয়ে এসেছিল, তাই তো। এবার তোমার হচ্ছে আমরা দেখলাম যে না বিক্রিয়া ঘটলো, অমনি সোডিয়াম কি করলো, নিজেরটা ছেড়ে দিয়ে অন্যটা নিয়ে নিল, ঠিক আছে। সোডিয়াম কি করলো, ক্লোরাইড নিয়ে নিল,
আর বেরিলিয়াম কী করলো, নিজেরটা ছেড়ে দিল, ক্লোরাইডটা ছেড়ে দিয়ে সালফেট নিয়ে, এই দেখো এখানে কী ঘটছে দেখো। বেরিলিয়ামের সাথে কে ছিল, বেরিলিয়ামের সাথে ক্লোরিন ছিল। এবার সে কী করলো, বেরিলিয়াম কী করলো, ওই ক্লোরিনটা ছেড়ে দিয়ে অন্যটা এই সোডিয়ামের সাথে যে এসেছিলো সালফার, এই সালফেট, সেই সালফেটকে নিয়ে সে হয়ে গেল বেরিলিয়াম সালফেট। আর সোডিয়াম কি করলো, সে তো সালফেট নিয়েছিল, মানে সালফেট তার সঙ্গে ছিল, কিন্তু সে কি করেছে, বিক্রিয়ার পরে সে কী করেছে, সালফেটকে ছেড়ে দিয়ে অন্য জোনারটা নিয়ে নিয়েছে, মানে ক্লোরিনটা নিয়ে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে। সিম্পল ব্যাপার, কিচ্ছু না। যদি বলা হয় যে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা দ্বৈত স্থানচ্যুতি বিক্রিয়া কি, দাদা এমন একটা বিক্রিয়া যেখানে কি হয়, আয়নের বিনিময় ঘটে। এই দেখো বলছে যে বিক্রিয়াগুলোর মধ্যে আর কি আয়নের বিনিময় ঘটে তাদেরকেই দ্বৈত তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। সিম্পল ব্যাপার, আর কিছু অত বেশি গভীরে তোমার যেতে হবে না, ঠিক আছে। তুমি যতটা জানলে পরে বুঝে নিতে পারবে, আমি ততটাই বলছি আর কি। দাদা জারণ বিজয়ন বিক্রিয়াটা কি, দেখো জারণ বিজয়ন বিক্রিয়া মানে কি, জারণ বিজয়ন বিক্রিয়া আমরা এক কথায় বলতে পারি যেখানে কি হয়, অক্সিজেনের গ্রহণ আর বর্জন নিয়ে কাজ করায়। মানে এমন একটি, দেখো এখানে বলে দিয়েছে যে রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো পদার্থ যদি অক্সিজেন গ্রহণ করে তখন বলা হয় যে পদার্থটি জারিত হয়েছে, অর্থাৎ জারণ ঘটেছে। আর যে রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো পদার্থ যদি অক্সিজেন বর্জন করে তখন বলা হয় যে পদার্থটি বিজারিত হয়েছে। দাদা বুঝলাম না, বুঝতে তোমাকে হবে, সিম্পলভাবে তুমি বুঝে নাও, সিম্পলভাবে খুব সহজেই তুমি বুঝে নাও। দেখো এখানে কি রয়েছে দাদা, এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে তোমার হচ্ছে কপার অক্সাইড, আর এখানে হাইড্রোজেন রয়েছে, তাই না। এবার এইটুকু কি, এই তীর চিহ্নর এই পর্যন্ত এইটুকু কি বিক্রিয়ক পদার্থ, আর এই পাশে এইটুকু হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, মানে বিক্রিয়ার পরে ওটা উৎপন্ন হয়েছে, তাই না। এবার আমরা একটা জিনিস দাদা এখানে লক্ষ্য করছি, এই যে কপার অক্সাইড, কপারের সাথে যে অক্সিজেনটা রয়েছে, ঠিক আছে, বেশ ভালো কথা, হাইড্রোজেন রয়েছে, মিশালাম আর কি, হাইড্রোজেন চালনা করলাম, কিন্তু তারপরে বিক্রিয়ার পরে আমরা দেখলাম কেসটা কি ঘটলো, দাদা কপার শুধু একা হয়ে গেছে, এর সাথে অক্সিজেন ছিল, অক্সিজেন আর নেই এর কাছে। তার মানে কি হয়েছে, এখানে অক্সিজেন মানে বাতিল হয়ে গেছে, বর্জন হয়ে গেছে। আর অক্সিজেন বেরিয়ে যাওয়া বা অক্সিজেন বর্জন করা, মানে কপার তো অক্সিজেন ছেড়ে দিয়েছে, বর্জন করে দিয়েছে, বর্জন, বতেই ব দিয়ে উত্তর, বিজারণ, বর্জনেই বিজারণ, ঠিক আছে, মাথায় রাখবা, অনেকে ভুলে যায় বর্জন করা কি জারণ হবে না বিজারণ, তুমি মাথায় রাখবা বর্জন, ব বিজারণ, ঠিক আছে। আর হাইড্রোজেনের সাথে কি ঘটলো, হাইড্রোজেন এপাশে বেশ ভালোই ছিল, একাই ছিল, কিন্তু যেই না বিক্রিয়া ঘটলো অমনি ওপাশে গিয়ে দেখছি সে কী করেছে, সে একটা অক্সিজেন তার সাথে এসে লেগে গিয়েছে, অক্সিজেন জুড়ে, মানে অক্সিজেন নিয়ে নিয়েছে, গ্রহণ করে ফেলেছে। অক্সিজেনের গ্রহণ জারণ, অক্সিজেনের গ্রহণই হচ্ছে জারণ, বিষয়টা বুঝলে না। দেখো আর কয়েকটা উদাহরণ, যেমন দেখো জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন, এই দুটো যোগ করে আমরা যেই না বিক্রিয়া ঘটালাম অমনি জিঙ্কের সাথে তো অক্সিজেন ছিল, কিন্তু কী হলো, এবার বিক্রিয়ার পরে দেখছি জিঙ্কের সাথে অক্সিজেন নেই, অক্সিজেন বেরিয়ে গেছে, অক্সিজেন বর্জন হয়ে গেছে, বর্জন হয়ে যাওয়াটাই দাদা বিজারণ, বিষয়টা বোঝা গেল, বর্জন হয়ে যাওয়া, এটা বিজারিত হয়ে গেছে, অর্থাৎ বিজারণ ঘটেছে। কার্বনের সাথে কেসটা কি ঘটলো, বিক্রিয়ার পরে দেখলাম কার্বনের সাথে অক্সিজেন জুড়ে গিয়েছে, কার্বন কি করেছে, অক্সিজেন গ্রহণ করে নিয়েছে একটা, অক্সিজেনের গ্রহণই হচ্ছে কি বস, জারণ। বিষয়টা বুঝতে হলে অক্সিজেনের গ্রহণ জারণ, অক্সিজেনের হচ্ছে বেরিয়ে যাওয়াটাই বর্জনই হচ্ছে বিজারণ, ঠিক আছে, মাথায় রাখবা। এখানে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাগনেসিয়ামের সাথে তো অক্সিজেন ছিল দাদা, কিন্তু যেই না বিক্রিয়া ঘটলো অক্সিজেন আর এখানে আসে, অক্সিজেন কিন্তু নেই, অক্সিজেন বেরিয়ে গেছে, অক্সিজেন বেরিয়ে যাওয়াটাই হচ্ছে বিজারণ, অক্সিজেন বেরিয়ে যাওয়াটাই বিজারণ। এখানে HCl, দেখো এই যে এই দুটো তো তোমার হচ্ছে কি, এই দুটো তোমার হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এটার কি ঘটনাগুলো দেখে নিয়েছি। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি ঘটেছে দেখো, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দাদা, এই জলটা তোমাকে তাকাতে হবে না, এটা উৎপন্ন হচ্ছে হোক, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দেখছি ক্লোরিনের সাথে কি ঘটেছে, হাইড্রোজেন আর নেই, হাইড্রোজেন এখানে বেরিয়ে গেছে, হাইড্রোজেন বেরিয়ে গেছে, ভালো করে বোঝো। এতদূর আমরা কি জানলাম, এতদূর জানলাম যে অক্সিজেন যদি, দেখো আমি একটু এখানে লিখেই করাই, প্লাস মানে গ্রহণ আর মাইনাস মানে বিজারণ, মানে আর কি বর্জন করা, ঠিক আছে, একটু বুঝে নাও, লিখতে পারছেন সেরকম, অক্সিজেন যদি কেউ গ্রহণ করে তাহলে সেটা কি ঘটে, তাহলে সেটা দাদা আমরা বলবো অক্সিজেন গ্রহণ করলে জারণ, যা বর্গের জয়াকার দিল বুঝো, অক্সিজেন গ্রহণ করলে দাদা সেক্ষেত্রে জারণ ঘটেছে, কিন্তু তার পাশাপাশি কেউ যদি অক্সিজেন গ্রহণ না করে যদি হাইড্রোজেন তা বর্জন করে দেয়,
হাইড্রোজেন যদি ছেড়ে দেয়, মাইনাস মানে ছেড়ে দিল বা বর্জন করে দিল, সেক্ষেত্রেও আমরা বলবো যে হ্যাঁ এখানে জারণ ঘটেছে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো যৌগ তোমার অক্সিজেন গ্রহণ করুক অথবা হাইড্রোজেন বর্জন করুক, দুই ক্ষেত্রেই কিন্তু জারণ ঘটবে। আর যে রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো যৌগ অক্সিজেন ছেড়ে দিক অথবা হাইড্রোজেন গ্রহণ করুক, তাহলেও কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু সেখানে বিজারণ ঘটবে। এখানে দেখো, এখানে এই সিএল ক্লোরিন কিন্তু কি করেছে, হাইড্রোজেন ছেড়ে দিয়েছে। হাইড্রোজেন ছেড়ে দেওয়া অথবা অক্সিজেন গ্রহণ করা, দুটো ক্ষেত্রেই তো দাদা সেটাকে জারণ বলি আমরা। এখানে কিন্তু এটা হচ্ছে জারণ আর নিচের এটা হচ্ছে বিজারণ। বিষয়টা বোঝাতে পারলাম তোমাকে? চলো, আচ্ছা এখানে আর তেমন কিছু এক মিনিট দেখো, এখানে তেমন কিছু আর এখানে তোমাকে দেখতে হবে না, এখানে এইটাই বলে দিয়েছে। ঠিক আছে, যে আমি তো মার্কিং করে দেবো, কিছু যদি পড়ার থাকে না ঠিক আছে, সেগুলো তুমি পড়ে নিবা, আমি মার্কিং করে দেবো, অসুবিধা নেই। এখানে শুধু এই পয়েন্টটা একটু দেখে নাও, যে যখন কোনো ধাতু চারপাশের জলীয় বাষ্প, অ্যাসিড ইত্যাদির মতো পদার্থের দ্বারা আক্রান্ত হয়, তখন পদার্থটি ক্ষয়প্রাপ্ত হয় এবং এই পদ্ধতিকেই বলা হয় অপক্ষয়। ঠিক আছে, এই অপক্ষয়ের কারণেই এই অপক্ষয়ের কারণেই কিন্তু তোমার ওই যে দেখবা এই সিলভার, এটা বানানটা ভুল লিখেছে, মিলভার নয়, সিলভারের উপরে কালো আস্তরণ পড়ে এবং তোমার কপারের উপরে সবুজ রঙের আস্তরণ পড়ে, এগুলো কিন্তু সবই অপক্ষয়ের উদাহরণ। ভালো পয়েন্ট মাথায় রাখবা, অপক্ষয়ের জন্যই কিন্তু সিলভারের উপরে কালো রঙের আস্তরণ পড়ে আর কপারের উপরে সবুজ রঙের আস্তরণ পড়ে। বিষয়টা বুঝতে পারলে? চলো, দুর্গন্ধতা কি দাদা? দুর্গন্ধতা মানে তো তুমি বোঝোই, ওই যে মানে চর্বি বা তেলযুক্ত খাবার যদি তুমি 2-4 দিন ফেলে রাখো, পচে গন্ধ সৃষ্টি হবে, সেটাই হচ্ছে দুর্গন্ধতা, তাই না? এবার সেগুলো রোধ করার জন্য তোমাকে অ্যান্টিঅক্সিডেন্টগুলো ব্যবহার করতে হবে, যে সকল যৌগগুলো আর কি অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ পদার্থ, সেগুলোই আর কি তোমাকে ব্যবহার করতে হবে। যেখানে এর মধ্যে আমরা দেখে থাকি ওই যে খাবারের যে মানে চিপসের যে প্যাকেটগুলো, সেই প্যাকেট দেখবো ফোলা থাকে, ঠিক আছে, মানে বায়ু ভেতরে আর কি বাতাস বেশি করে ভরে দেওয়া থাকে, আর সেটা কিন্তু বেশি দেখানোর জন্য ভরে দেয় না, ওরও কিন্তু কোনো কাজ আছে, ঠিক আছে, এবং তার মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরে দেয় ওরা, যাতে কি হয়, খাবারটা ওই চিপসগুলো বেশি দিন পর্যন্ত টিকে থাকতে পারে, মানে বেশি দিন পর্যন্ত ভালো থাকে আর কি। সেই জন্য আমরা এই যে চিপসের প্যাকেটে সাধারণত নাইট্রোজেন গ্যাস আর কি ভরতে দেখি। আরে তুমি মাথায় একবার পরীক্ষায় এটা আসে, এর উপরেও প্রশ্ন কিন্তু ঠিক মানে এই তোমার ওই এলপিতে এসছে যে চিপসের প্যাকেটের মধ্যে কোন গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে। সিম্পল ব্যাপার, আর কিছুই নেই এখানে, বুঝে নিয়েছো। এরপরেও দেখো, অনেকের হয়তো কেউ হয়তো আমি যতটা বললাম তার মধ্যে হয়তো কেউ মানে অনেকেই 50% বুঝেছো, কেউ হয়তো 50% কারোর মাথায় ঢুকেছে বা 50% মাথায় ঢোকেনি, অসুবিধা নেই, চাপ নিও না, আমি তো রয়েছি। এরপরে আর একটা ক্লাস করাবো যেখানে আমি ছবি সহ বুঝিয়ে দেবো, আর সেটা কিন্তু তুমি হচ্ছে কি আরও ভালো করে বুঝে নিবা সেখানে, তাই না? সেটা ছবি সহ আমি ভালো করে বুঝিয়ে দেবো, সেই ক্লাসটা কিন্তু তোমাদের আমি হচ্ছে টেলিগ্রামে রাখছি, ঠিক আছে, কারণ আমি তো বলে দিয়ে সমস্ত ক্লাস তুমি ইউটিউবে পাবে না। দেখো, মানে কিছু ক্লাস তুমি ইউটিউবে পাবে, বাকি সমস্ত ক্লাস কিন্তু আমাদের টেলিগ্রামে পাবে। সেখানে দেখো, আমি তোমাদের সায়েন্সের পাশাপাশি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোও কিন্তু করিয়ে দিচ্ছি, কারণ ওখানে কিন্তু বাস 20-র মধ্যে তোমাকে 14-15 এরকম নাম্বার তুলতে হবে, তবেই কিন্তু স্কোরটা তোমার মোটামুটি ভালো গিয়ে দাঁড়াবে। 86 বলো, 89 বলো, এরকম স্কোর মার্কস না করতে পারলে কাজ হবে না গ্রুপ ডিতে, কারণ ভ্যাকেন্সি কিন্তু আহামরি কিছু নেই, মোটামুটি রাখতে হবে, যে করেই হোক মোড়ে বেছে দাদা 85 মার্কস আমাকে রাখতেই হবে, এইটাই তোমার প্ল্যান রাখতে হবে। 85 কমসে কম, মানে টার্গেট আমরা নিয়ে নেব যে হচ্ছে 97টা প্রশ্ন সঠিক করব, এরকম টার্গেট নেব যাতে এসে দাঁড়ায় আমাদের 85, 95-97টা প্রশ্ন আমাদের সঠিক অ্যান্সার করতে হবে, এরকম একটা টার্গেট নিতে হবে, তাহলে পরে এসে দেখবা তোমার এইটাই দাঁড়াবে, 85তে দাঁড়াবে। আর 85 মার্কস থাকলে নর্মালাইজেশনে 4-5-এর বেশি এখন বাড়ে না, আগে বেশি বাড়তো, 4-5 বাড়লেও তোমার 90 চলে যাবে, যে জন্যই হোক না কেন আরামসে তুমি বেরিয়ে যেতে পারবা, ঠিক আছে, তার জন্য আমি তোমাদের রয়েছি। ম্যাথ আর জিআই নিয়েও হয়তো অনেকে চিন্তা করছো, ঠিক আছে, যেখানে যারা যেভাবে পড়ছো পড়ো, অসুবিধা নেই, তারপরে তোমাদের এই তো 2 মাস, 2 মাসের মধ্যে আমি তোমাদের সায়েন্স আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু করিয়ে দেয়। কারেন্ট অ্যাফেয়ার্স তো কিছু বাদ থাকবে, কারণ যতদিন না পরীক্ষা হবে ততদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে, আর তোমাদের ম্যাথ আর জিআর জন্য স্পেশাল ক্লাস করিয়ে দেবো, যারা টেলিগ্রামে রয়েছে তোমাদের জন্যই কিন্তু, ঠিক আছে, সবাই ভালো করে পড়বে, কোনো রকম সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। রাখছি, জয় হিন্দ।